সাম্যবাদী নরেন্দ্র মোদী নতুন একটা কয়েন। অরূপ চক্রবর্তী। আজকে সবার যে শীর্ষক, বৈঠকে কোন সূত্রে জোট, সবার অঙ্কে 24-এর ভোট। যেহেতু অঙ্কের কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু, তো আমার না আজ থেকে বিশ্বদা প্রায় 6 দশক আগের একটা বিখ্যাত গান মনে পড়ে যাচ্ছে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে দিলাম। তো সেদিন থেকে যে অঙ্ক কষা চলছে, তার প্রায় 3 দশক পরে বাংলা ব্যান্ড আবার একটা অন্য অঙ্কের যুক্তি দিল। অঙ্ক কি কঠিন দাদা, অঙ্ক কি কঠিন। আমি বুঝতে পারছি প্রণয়দার কপালে ভাঁজ দেখে অঙ্ক কঠিন। তার উত্তরটা আবার পেলাম আরও 10 বছর পরে, যখন সিঙ্গুর নন্দীগ্রামের উত্তাল সময়ে আরেকজন গায়ক তিনি লিখলেন, কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি। এখানে আজকে দাঁড়িয়ে সবচেয়ে বড় রিলেভেন্ট প্রশ্নটা হচ্ছে, কার বিরুদ্ধে আছি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আছি, আমরা সেই মানুষগুলোর পক্ষে আছি যারা দুবেলা প্রান্তসীমার নিচে থেকে রুটি রুজির জন্য জীবনযাপন করতে চাইছেন, নাকি সেই মানুষগুলোর পক্ষে আছি যারা এদেশের 22 জন শিল্পপতিকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেফ প্যাসেজ করে দিয়ে দেশের 3 লক্ষ কোটি টাকা রীতিমতো ব্যাংক থেকে গায়েব করে দিতে সহযোগিতা করেছেন। কার পক্ষে আছি এটা নির্ধারণ করার সময় এসছে এখন। এই যে প্রণয়দা বলছিলেন যে তৃণমূল সমর্থিত সিপিএম প্রার্থী না কংগ্রেস প্রার্থী দেখতে চান, প্রণয়দার স্মৃতিশক্তি এত দুর্বল হওয়ার কথা না। অবশ্য প্রণয়দার দল তখনও তৈরি হয়নি, 80-র পরে দল তৈরি হয়েছে, তখনও জনসংঘ ছিল। 77 সালে সারা ভারতবর্ষ দেখেছিল ইন্দিরাজির বিরুদ্ধে সবাইকে একজোট হতে। 77 সালের নির্বাচন, ইন্দিরা গান্ধীর ওই পপুলারিটি, 77 সালের নির্বাচনে আমি তখনও, আমি তো জন্মাইনি তখনও, আমি বলতে পারবো না, কিন্তু শুনেছি বড়দের মুখে যে সেখানে নাকি সেবার কংগ্রেসের বিরোধী প্রার্থীরা এজেন্টও দিতে পারেননি বহু বুথে। অথচ দেখা গিয়েছিল প্রায় সমস্ত জায়গায় কংগ্রেসের ভরাডুবি ঘটেছিল। আবার ধরুন তার থেকে 1 দশক পরে 89 সালে এই যে বলছিল না কংগ্রেস সমর্থিত তৃণমূল প্রার্থী, সারা ভারতবর্ষের মানুষ দেখলো শহীদ মিনার ময়দানে মিটিং হলো, মিটিংয়ে 3 জন মানুষ হাত ধরাধরি করে উঠলেন, জ্যোতি বসু, ভিপি সিং আর অটল বিহারী বাজপেয়ী। আমরা 3 ভাই হাত ধরাধরি করে রাজীব গান্ধীর নিপাত চাই, গলি গলি মে শোর হ্যায়, বোফোর্স গান্ধী চোর হ্যায়, জোটটো দেখেছে সারা ভারতবর্ষের মানুষ। তাই প্রণয়দা ইতিহাসটাকে ভুলে বর্তমানটাকে দিকে যদি তাকান, তাহলে কিন্তু ইতিহাসের অবমাননা হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, রাজীব গান্ধী সেবার হেরে গিয়েছিলেন। বোফোর্স নিয়ে এত বলার পরও কার্গিলের যুদ্ধ কিন্তু ওই বোফোর্স কামান দিয়ে জিততে হয়েছিল। আমি কংগ্রেসের মুখপাত্র নই, তাই কংগ্রেসকে ডিফেন্ড করবার কোনো দায় বা দায়বদ্ধতা আমার নেই, কিন্তু মাথায় রাখবেন সেদিনকেও রাজীবজির কিন্তু 400-র উপরে মেজরিটি ছিল। পার্লামেন্টে 400-র উপরে সাংসদ থাকা একটা দল যদি শুধুমাত্র এই ধরনের অভিযোগের ভিত্তিতে চলে যেতে পারে, বা মানুষ যদি ম্যান্ডেট বিরুদ্ধে চলে যায়, 400+ দলও কিন্তু রেহাই পায়নি। তাহলে 303 নিয়ে যারা দম্ভ করছেন, ভুলে যাবেন না একদিন আরেকজন মানুষ বলেছিলেন, আমরা 235 ওরা 30, তাদেরকে বাংলার মানুষ শূন্য করে দিয়েছে। আজকে যারা 303-এর দম্ভে, যারা এজেন্সি রাজ চালিয়ে বিরোধী কণ্ঠকে অবরুদ্ধ করার চেষ্টা করছেন, ভারতবর্ষের মানুষ কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না, এই শিক্ষাই ধন্যবাদ। দিয়েছে। 19-এ বৈঠকের আগেই এই মঞ্চে কিন্তু একটা জোটের সুর দেখা যাচ্ছে। পরবর্তী বক্তা কনিনিকা ঘোষ। আজকের যে টপিক তা দিয়েছেন, স্বাভাবিকভাবে সকলেই তো চাই আমরা যে একটা সুখী সমৃদ্ধশালী ভারত, আর সেই কারণের জন্যই নির্বাচন আশা করি আমরা। কিন্তু যা আশা করেন মানুষ, সব তো সেই অনুযায়ী হয় না। আর সেই কারণের জন্যই দেখুন বারে বারে আমরা এটা দেখছি যে মানুষের জীবন জীবিকার লড়াই, মানুষের যে প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার লড়াই, সেই লড়াইকে পেছনে ফেলে দিয়ে বিশ্বদাও বলবার সময় বলছিলেন যে কি কি সামনে আসছে। সামনে আসছে রাম জন্মভূমির কথা, সামনে আসছে রাম মন্দিরের কথা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে জিনিসগুলো, যে প্রশ্নগুলো মানুষ আজকে ভাবছে, তার থেকে তার দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আজকে ভারত 111তম জায়গায়। এমনকি সাব সাহারান কান্ট্রিগুলোর চেয়েও ভারতের স্থান আজকে পেছনে। স্বাধীনতার এতদিন পরেও যে পরিমাণ জায়গায় বেকারি পৌঁছেছে, যা আমাদের ভারতে কখনো আগে ছিল না। ভাবতে হবে বিজেপিকে ভাবতেই হবে, কারণ তারা মুখে বলছেন, এক্ষুনি বলছিলেন প্রণয়দা বলবার সময় সাম্যবাদের কথা। সমতা আগে নিজেদের মধ্যে হোক, তারপরে অন্য কথা। যেখানে এই গণতান্ত্রিক দেশে আমরা শুধুই ব্র্যান্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করছি বা সেটাকে সামনে আনতে চাইছি, তাহলে সেটা সাম্যবাদ নয়। বিভিন্ন শিল্পপতিদের যারা
যারা আমাদের দেশ থেকে পালানোর সুযোগ করে দিলেন, এত কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা মুকুব করে দিলেন, সেগুলো সামনে আসবে না? সেগুলো বোধহয় সামনে আসা প্রয়োজন। আর তার জন্যই স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোকে সামনে রেখেই মানুষ আজকে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী নন আর কে, সেটা পরবর্তীতে অনেক সময় আমার ভারতের ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে যে ইলেকটোরাল জোট সবসময় পোস্ট ইলেকটোরাল জোট। ফলে স্বাভাবিকভাবে সেক্ষেত্রেই কিন্তু বারবার আমরা দেখেছি বিরোধীরা যখন ক্ষমতায় এসেছেন বিভিন্ন সময় তাতে দেশ চালাতে অসুবিধে হয়নি। আসলে নীতির ভিত্তিতে, নেতার ভিত্তিতে নয়, দেশ চলবে নীতির ভিত্তিতে। আর রাজনীতি আমাদের কাছে রাজার নীতি নয়, নীতির রাজা। আর সেইভাবেই রাজনীতিকে আমরা দেখতে চাই। আর সেই কারণের জন্যই স্বাভাবিক, বড় কথা বলেও আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজ্যের প্রেক্ষিত আলাদা, বিভিন্ন রাজ্যের প্রেক্ষিত সেই অনুযায়ী ভোট হবে, তাতে কোনো অসুবিধে নেই। আর রাজ্যেও তাই দুর্নীতি করে, দুর্নীতির কথা বলে, দুর্নীতিগ্রস্তদেরকে বিভিন্নভাবে 75-25 নানানভাবে এই মদত দিয়ে অন্তত দুর্নীতিকে কখনো জেতানো যায় না। ফলে সব মিলিয়ে একদিকে আমরা দেখব বিভাজন করবার চেষ্টা, ধর্মের ভিত্তিতে বিভাজন, বর্ণের ভিত্তিতে বিভাজন, অন্যদিকে দুর্নীতি। এই দুয়ের বিরুদ্ধেই আজকে লড়াই আমাদের করতে হবে। সেই লড়াই নিশ্চিত করে বামপন্থীরা করবে, রাস্তায় থেকে করবে, সমস্ত মানুষকে নিয়ে করবে। কারণ আলটিমেটলি কখনোই হিন্দু মুসলমান, শিখ ইসাই জৈন খ্রিস্টানকে আলাদা করা যায় না। কারণ আমার ভারত দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই নিশ্চিত করে সম্মিলিতভাবে বিজেপির বিরুদ্ধে যে লড়াই নীতির ভিত্তিতে রাজ্যের প্রেক্ষিতে আলাদা আলাদাভাবে হবে। একদিকে ভালো বললেন কনিনিকা, একদিকে ব্র্যান্ড মোদি, অন্যদিকে তাদের বক্তব্য নেতা নয়, নীতির লড়াই, নেতার ভিত্তিতে নয়। দেবাশিস চৌধুরী। এখানে মানে নীতি আর নেতা, আমি বলতে চাইবো যে ভারতীয় জনতা পার্টি, তার নেতৃত্ব এবং তার নীতি সমষ্টিগতভাবে যদি দেখতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা আছে তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির মৌলিক পার্থক্য হচ্ছে, আমরা সবাই জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতীয় জনতা পার্টির যারা বিরোধী তারা সবসময় বৈচিত্র্যের কথা বলে, ডাইভার্সিটির কথা বলে। তারা ডাইভার্সিটিটাকে খেলতে চায়, সেটা ওদের ডিভিসিভ পলিটিক্স। ডাইভার্সিটির উপরে খেলে তারা ডিভিসিভ পলিটিক্স করবে, ভারতকে ভাঙবে, ভারতের টুকরে হোঙ্গে, কেননা ওরা বৈচিত্র্যের কথা বলে। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যের কথা বলে না। সেই ঐক্যটা আমাদের নেতা আর নীতির মধ্যে রয়েছে। আর সেই নেতা আর নীতি হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব হচ্ছে বেসিক আইডিওলজি ভারতীয় জনতা পার্টির। হিন্দুত্ব হচ্ছে কালচারাল ন্যাশনালিজম। আমরা জানি আমাদের সভ্যতাগতভাবে, সাংস্কৃতিকগতভাবে ভারতবর্ষের যে ঐক্য, তার নাম হচ্ছে হিন্দুত্ব, ভারতীয়তাই হিন্দুত্ব। তো সেই জন্যে হজে যখন আমাদের ভারতীয় মুসলমান ভাইরা যখন হজে যায়, তখনও তাদের হজ কর্তৃপক্ষ বা সৌদি আরবেতে তাদের হিন্দিই বলা হয়, হিন্দি হিসেবে তাদের পরিচয় হয়। ইন্ডোনেশিয়া যেরকম মুসলিম বহুল দেশ, কিন্তু তারা নিজেদের সাংস্কৃতিক যে পরিচয় আছে, যে কালচারাল সিভিলাইজেশনাল যে পরিচয় আছে, সেটাকে বাদ দেয়নি। সেই জন্য ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু ভারতীয়, অর্থাৎ হিন্দুত্বের মধ্যেই পড়ছে। তাই ভারতবর্ষে যে হিন্দুত্ব, সেটা হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিজেপির স্লোগান। হিন্দুত্ব হচ্ছে জাস্টিস টু অল অ্যান্ড অ্যাবিউজমেন্ট অফ নান, কারোর জন্যে তোষণ নয়, তোষণমুক্ত রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে, সেটাই হিন্দুত্ব। সেই জন্যে আমরা জানি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা আছে তারা সবসময় সংখ্যালঘু ভোট ব্যাংক পলিটিক্সের কাজ করেছে, মুসলিম অ্যাপিউজমেন্ট করেছে। আর সোচ্চার কমিটির রিপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা রিপোর্ট এটাই জানান দিয়েছে যে সেকুলাররা যে অ্যাপিউজমেন্টের রাজনীতি করেছে, তাতে মুসলমান কমিউনিটিরই ক্ষতি হয়েছে, মুসলিম সমাজ পিছিয়ে পড়েছে। কেন? ভোট ব্যাংক পলিটিক্স হয়েছে, মুসলিম অ্যাপিউজমেন্ট হয়েছে। এই অ্যাপিউজমেন্টের বিরুদ্ধে যে বক্তব্য, সেটা হচ্ছে হিন্দুত্ব। সেই জন্য আমাদের নেতা আর নীতির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এটাই হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব হচ্ছে বিচ্ছিন্নতাবাদী যত শক্তি আছে ভারতবর্ষে, তাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে হিন্দুত্ব। বিচ্ছিন্নতাবাদী শক্তি মানে ভারতের টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এই যে টু নেশন থিওরি মুসলিম লীগের, আর পাকিস্তানকে আমরা ভারতবর্ষের অংশ মনে করি, অঙ্গ মনে করি। কেন? এটা আমাদের হিন্দুত্ব। অখণ্ড ভারত, এটা হচ্ছে হিন্দুত্ব। সেই জন্যে আজকে পাক অকুপাইড কাশ্মীরের জন্য 24টা সিট কাশ্মীরের বিধানসভায় রাখা হয়েছে। পিওকে আমরা নেব, অখণ্ড ভারত, হিন্দুত্ব। ভারতকে আমরা বড় করে দেখতে চাই। মুসলিম লীগের টু নেশন থিওরিকে আমরা নাকচ করছি। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতা নীতির, আমাদের নীতি হিন্দুত্ব। এবং হিন্দুত্ব সর্বোপরি যেটা দিদি বললেন, মহামানবের তীরে
ভারতবর্ষের মহামানবের তীরে যে হিন্দুত্ব, সেটা হচ্ছে কবিগুরুর শব্দেই বিশ্বগুরু। ভারতবর্ষে যে বিশ্বগুরু হবে, তার চেতনা, তার স্পৃহা, তার প্রাণ, সে প্রাণ হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব সমস্ত মানব জাতিকে রাস্তা দেখাবে, দিক নির্দেশ করবে, যেটা ঋষি অরবিন্দ নিজে বলছেন যে ভারতবর্ষকে শক্তিশালী হতে হবে, হিন্দুত্বকে শক্তিশালী হতে হবে। কেন? বিশ্ব মানব সৃষ্টি করার জন্যে, বিশ্বগুরু হওয়ার জন্যে, গোটা বিশ্বকে রাস্তা দেখানোর জন্যে। সেই জন্যে শেষে শুধু একটাই কথা বলতে চাই, যেহেতু আমাদের বিরোধীরা সবসময় বিচ্ছিন্নতাবাদী, ডিভিসিভ পলিটিক্স করছে এবং মুসলিম ভোট ব্যাংক পলিটিক্স করে, এই একটা কারণেই আমাদের বিরোধীরা কখনো এক জায়গায় একজোট হতে পারবে না। ওরা নিজেরা নিজেদের ডিভিসিভ পলিটিক্সের শিকার হবে এবং নিজেরা ডিভিসিভ পলিটিক্স করে বলে এদের মধ্যে ইউনিটি কখনো হবে না। ভারতবর্ষের এই যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র ভাই দামোদর মোদী, কেন? কেননা আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির ইউনিটির উপরে আমরা জোর দিয়েছি, সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছি, অখণ্ড ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ভারতের কথা বলেছি, আর অন্তোদয়, প্রান্তিক মানুষ, শেষ মানুষের জন্য কাজ করা। ভারতীয় জনতা পার্টি যেটা প্রণয়দা বললেন যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার থেকে শুরু করে মুদ্রা লোন সমস্ততে গরিব মানুষ, গরিব মায়ের ধন্যবাদ, বোনেদের দেবাশিস জন্য কাজ করাটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। মুদ্রার কথা দেবাশিসবাবু যা বললেন, যে আপনাদের মধ্যে কোনোদিন জোট হবে না, কারণ আপনারা ওই টুকরে টুকরে গ্যাংয়ের মতনই, আপনারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি, আপনাদের জোট হওয়া সম্ভব নয়। জয়প্রকাশ মজুমদার। আমি কিন্তু থাকবো আজকের যেটা টপিক তার উপরেই। ভারতবর্ষের নির্বাচন হতে চলেছে, সেই ব্যাপারেই থাকবো। এবং একটা কথা আমি বলে দিই, আমাদের আগের যে বক্তা বললেন ভারতের ঐক্যের ভিত্তি, তিনি একটা ব্যাখ্যা করলেন তার মনে হয়েছে বলে, কিন্তু আসল ঐক্যের ভিত্তি হচ্ছে ভারতের সংবিধান। এবং সেই সংবিধান লিখেছিলেন কিন্তু একজন নন হিন্দু, যাকে কারিগর বলা হয়, যাকে তিনি বুদ্ধিস্ট ছিলেন, আম্বেদকর। এটা ভুলে গেলে চলবে না। সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলো কি ভারত ভুলে যাবে? না। ভারতবর্ষের যারা এখনকার মানুষ, তার মধ্যে 60% হচ্ছে বয়স 30-এর নিচে। তারা মনে করে না সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র বাদ দিয়ে ভারত থাকতে পারবে। এই প্রসঙ্গে আমি বলে দিই যে বলা হচ্ছে যে সামনে জোট হবে, জোটের যেটা নিয়ে কথা হলো যে কার সঙ্গে কে জোট হবে বলে প্রণয়বাবু একটু তির্যক মন্তব্য করেছেন। জোট তো দুদিকেই। যেদিন ইন্ডিয়া গঠিত হয়েছিল বিশ্ব, তার পরের দিন ধুলো ঝেড়ে নরেন্দ্র মোদীকে কেন এনডিএ জোটকে খাড়া করতে হলো? এবং সেই এনডিএ জোটে আপনারা কেউ জানেন কি যে পশ্চিমবঙ্গের কোন দল গিয়েছিল? কেউ জানেন না হয়তো, কারণ সেই দলের কথা আপনারা অনেক কমে ভুলেও গেছেন। সেখানে গিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার লোক, তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন নরেন্দ্র মোদী, এসো এসো, কোথায় হারিয়ে গিয়েছিলে বন্ধু, এসো। তাকে জড়িয়ে বসিয়েছিলেন। তাকে দরকার পড়লো এনডিএ জোট, যে এনডিএ জোটের কোনো আর উপস্থিতি নেই, কোনো যথার্থতা নেই। তার মানে ভয় পেয়েছেন, ইন্ডিয়া জোটকে দেখে ভয় পেয়েছেন, এটাই আজকে সব থেকে বড় কথা। আর প্রথম যেটা তুমি শুরু করেছিলে যে শত্রু যখন ভুল পথে হাঁটে তখন তাকে বাধা দিতে নেই। তো আমাদের ক্ষেত্রে এনডিএ জোট বা নরেন্দ্র মোদী যখন ভুল পথে হাঁটছে, রাম মন্দির, ধর্ম, একটু আগে যারা বললেন হিন্দুত্ব বলে করছেন, তখন আপামোর জনতা তারা মূল্য বৃদ্ধি নিয়ে চিন্তা করছে, তারা বেকারত্ব নিয়ে চিন্তা করছে, তারা ভারতবর্ষের ঐক্য নিয়ে চিন্তা করছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা নিয়ে চিন্তা করছে, যে ভারতবর্ষে আবার অস্পৃশ্যতা ফেরত আসবে কিনা নিয়ে চিন্তা করছে। সুতরাং আজকে একটা কথাই আমি মনে করিয়ে দিই, শুধু 5টা রাজ্য, সেখানে যার সম্ভাবনা 10টা 15টা করে আসন কম হলে নরেন্দ্র মোদীর পক্ষে আসা সম্ভব নয়। বাংলা, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড এবং সর্বোপরি মহারাষ্ট্র। শুধু প্রণয়দাকে মনে করিয়ে দিই, যখন বললেন আপনার কি মনে আছে মহারাষ্ট্রে কোন প্রাক নির্বাচন জোট ঘোষণা করে আজকে ক্ষমতায় এসছেন?
পেছনের দরজা দিয়ে বিজেপি সব সময় ক্ষমতা দখলের পন্থী। ধন্যবাদ। সেই জন্যেই সামনের দিনে ইন্ডিয়া জোট হবে এবং জয়ীও হবে। ধন্যবাদ। সোজা সাপটা স্পেশাল